চারিদিকে বেশ নিস্তব্ধতা ছেয়ে গেছে, কিন্তু রাত মাত্র 8টা। কারেন্ট এলো মাত্র, গল্পের মাঝে এসেছে। ওদিকে মিসেস সুমি সকলকে ডেকে পাঠিয়েছে, জানিয়েছেন এসে খেয়ে নিতে আগে, নয়তো আবার কারেন্ট গেলে খেতে সমস্যা হবে। কারেন্ট থাকতে থাকতে খেয়ে নি, যখন তখন আবার চলে যাবে। সকলে বিষয়টা বুঝলো। কথা খারাপ না, কিন্তু এত জলদিও খাবার অভ্যাস নেই শহর অঞ্চলের মানুষ বলে কথা। তবু সকলে উঠে নিচে চলে গেল। খাবার খেতে সকলে নিচে পাটি বিছিয়ে বসেছে। এতগুলো মানুষের ডাইনিং টেবিলে জায়গা হবে না, আর টেবিলে বসলেও বারবার বসতে হবে কয়েকজন কয়েকজন করে। এই ভেবে ছোট বড় পুরুষ সহ তেরা আয়ুরা বসেছে। পরিবেশন করার দায়িত্বে আছেন মিসেস সুমি, মিসেস জিন, মিসেস জিসু আর মিসেস রোজ। খাবার সকলে তৃপ্তি করে খাচ্ছে। গ্রামের সব ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি পেয়ে সকলে আপ্লুত। দুপুরে তেল মশলা খাবার রান্না করা হয়েছিল মেহমানদের জন্য। এখন সেগুলো আছে, কিন্তু সেগুলোকে তাকিয়ে আর দেখছে না। মিসেস সুমি রাতের জন্য রান্না করেছেন নিজেদের বাড়ির ধানের চালের ভাত, ডাল, পটলের চপ ভাজি, বেগুনের চপ ভাজি, আলু ভাজি, লাল শাক ভাজি, নিজেদের পুকুরের রুই মাছ ভুনা সহ টুকটাক আরো কয়েকটা পদ। এইগুলো খেয়ে সকলে প্রশংসায় পঞ্চমুখ। শহরের শাকসবজি কিনে খায়, সেগুলো স্বাদই পায় না সকলে মনে হয়। আর এগুলো কি মজাদার, যা কুকরা তেরা সমানে বলে যাচ্ছে তা শুনে সকলে হাসছে। সুগা তো বলেই ফেললো, না এখানে থেকে যেতে হবে, তো এত মজাদার খাবার ছেড়ে থাকা যায়? সকলে শুনে খাবার মাঝে জোরে জোরে হেসে দিল। মিসেস রোজ বললেন, কেন রে, তোর ঘর জমা থাকার শখ আছে নাকি? আরে আম্মু, থাকলে কি সমস্যা? শাশুড়ির হাতে মজাদার সব খাবার খেতে পারবো, রোজ রোজ শ্বশুরি পুকুরের মাছ খেতে, টাটকা সবজি খেতে পারবো। পাজি ছেলে, একমাত্র মেয়ে জামাইকে ঘর জামাই রাখতে সমস্যা হবে না আমাদের, থাকতে পারো সুগা। জিমিন এসব শুনে লজ্জায় নুয়ে পড়ল। সুগা আর চোখে তাকালো জিমিনের দিকে। মিস্টার শেহন সাহেব বললেন, তবে আর কি, জামাই শ্বশুর মিলে একসাথে মাছ ধরে বাজারজাত করব, আর মাঠে ফসল সহ শাকসবজি আবাদ করব। কি চলবে না সুগা? দৌড়াবে, আমি রাজি। সকলে আবার হেসে কুটি কুটি হলো। জাঙ্কুক পাশ থেকে সুগার কানের কাছে মুখ নিয়ে বলল, এখন পটালেও কাজ হবে না ভাই, সময় এখনো 2 বছর। এর আগে বউ পাচ্ছিস না, তোর শ্বশুর তোকে নাকানি চুবানি খাইয়ে মেয়ে দেবে। শুনে সুগা আফসোসে শ্বাস ফেললো, কিন্তু এইদিকে ইয়ঞ্জন কথাটা বলে ফেললো জোরে করে, কিন্তু সুগা ভাই, তোমার এসবের জন্য এখনো 2 বছর অপেক্ষা করতে হবে, শ্বশুর পটিও কাজ নেই। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক সুগার দুজনের নাকে মুখে ভাত উঠে পেছন লেগে গেল। কাঁদতে কাঁদতে অবস্থা কাহিল হলো। মাত্রই কথাটা আলোচনা করছে তারা, এই লিলিপুটটা তা বলেই দিল সকলের সামনে। ইয়ঞ্জনের কথা শুনে পেছন সকলে হাহা করে হেসে দিয়েছে। জিমিন আহম্মকের মতো তাকিয়ে আছে। সুগা কাঁদতে কাঁদতে চোখ বড় বড় করে তাকালো সকলের দিকে। কি লজ্জাজনক কথাবার্তা! এদিকে জাঙ্কুক ইয়ঞ্জনকে কটমট নজরে দেখলো। শালা একটা পেয়েছে সে, বলের হাতি, ভাই বোন দুটোই এক। জীবনটা জ্বালিয়ে খেলো, টপটা একেবারে সঠিক সময় মতোই ফেলেছে। সুগা এবার ইয়ঞ্জনের দিকে তাকালো। কিরমির নজরে কটমট করতে করতে জাঙ্কুকের কাছে বিটবিট করে বলল, শালা একটা পেয়েছিস তুই, ওর মতো একটা শালা থাকে আর কিছুই লাগে না সকলের সামনে নাকানি চুবানি খাওয়ার জন্য। জাঙ্কুক শুনে মিট মিট করে হাসছে। এভাবে হাসাহাসি করতে করতে আজ খাওয়া সম্পূর্ণ করলো। খেয়ে সকলে বিশ্রাম নিচ্ছিল, এমন সময় আবার কারেন্ট গেল। কি জ্বালা! খেয়ে উঠে সকলের আরো গরম লেগে গেছে। মিস্টার শেও সকলকে বাহিরে গিয়ে বসতে বললেন চেয়ার পেতে। মিস্টার নামজোড়া সোহেব আর জেহকার বাবাদের সাথে উঠোনে বসলো। জাঙ্কুক সুগারও বাবাদের সাথে বসতে গেল, কিন্তু জিমিন বসতে দিল না। সে জাঙ্কুককে টেনে নিয়ে এলো, ছাদে যাবে বললো। জাঙ্কুকরাও আর মানা করলো না, কারণ সেখানে বেশ ভালো ফুরফুরে বাতাস বইছে। রাত 11টার দিকে কারেন্ট এলো। সকলে আড্ডা ভেঙে নিচে যেতে চাইলো, ঘুমও ধরেছে সকলে। কিন্তু এদিকে জাঙ্কুক আগের নাইটের কোলের উপর মাথা রেখে ঘুমে কাঁদা। সুগা এসে জাঙ্কুককে ডাকলো, কিন্তু সে বান্দা ওঠার নাম নেই। অনেকে ডাকলো, বান্দা উঠছে না। আশ্চর্য! সুগা এবার চোখ ছোট ছোট করে তাকালো। ইউনো বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝে উঠতে পারলো না। জাঙ্কুকের ঘুম একটু গাঢ় আগাগোড়ায়। কেউ আর ডাকতে দিল না, বলল, ভাইয়া থাক, একটু ঘুমিয়ে নি, তোমরা কি শুয়ে পড়ো। পাগল নাকি, বেয়াদবটা ঘুমাবে আর তোকে আগে এখানে বসে পাহারা দিতে রেখে যাব? সমস্যা হবে না ভাইয়া, তোমরা শুয়ে পড়ো, আমি ডেকে তুলে আছি, বেশিক্ষণ থাকবো না। বুবুর সাথে আমি থাকছি, আপনারা চলে যান। না, তোমার থাকতে হবে না, আমি থাকছি, তুমি গিয়ে শুয়ে
শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সুগা ভাই থাকে না, চলো আমরা নিচে যাই, এই পারবে ওকে ডেকে তুলতে, চিনো তো ওদের। কথাটা সুগা ভাবলো কথাটা মন্দ না, তুই যেমন করেই হোক তুলে নিবে। রাতটাও ততটা গভীর হয়নি, ভেবে বলল আচ্ছা তবে বেশি লেট করিস না, বেয়াদবটাকে তুল ডেকে, না উঠলে মেরে উঠাবি। বেয়াদবটা আরামে জায়গা পেয়েছে, দেখো কেমন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। শেষের বাক্যটা শুনে সকলে মিটমিট করে হেসে দিল। এরপর সকলে চলে গেল। এবার একটু ভয় পাচ্ছে, তবে চাকুকে ডাকার ইচ্ছে হলো না কেন যেন। কোলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। চাকুকের মুখের দিকে তাকিয়ে থাকলো। ঘুমে তার স্বামীটাকে আবছা আলোয় কি সুন্দর লাগছে ভেবে মুচকি হাসলো। ইস, এটাকে বিয়ে না করার জন্য কত শত বাহানা না করেছিল, আর এখন মনে হচ্ছে না, বিয়ে না করলে এত সুন্দর ছেলেটা হাতছাড়া হয়ে যেত। নিজ মনে পাগলামির ভাবনা ভেবে হেসে ফেললে একটু জোরে করে। তৎক্ষণাৎ জাঙ্কুক তার কোলের উপর থেকে মাথা তুলে এক ঝটকায় দিকে টেনে নিয়ে শুয়ে পড়লো। শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। ঘটনাগুলো এতটাই জলদি হলো যে কিছু বুঝে ওঠার সুযোগই পেল না। হতভম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল, চমকে উঠেছে বেশ। জাঙ্কুক গলায় মুখ গুজে দিয়েই বলল ঘুমা। এই তুমি ঘুমাওনি? তুমি না ঘুমে কাঁদা ছিলে, তোমাকে না ঘুম থেকে তোলা গেল না, আর এখন এসব কি? তোর এত বুঝে কাজ নেই, তুই ঘুমা। ওরা আমাকে আলাদা ঘরে শুতে দিত, আর আমার এখানে স্মেল না নিলে ঘুমই হবে না, তাই এই বুদ্ধি। বেশি না বুঝে ঘুমা। তে হতবাক হয়ে হা হয়ে গেল। বিস্ময় কি কর্তব্য বিমুখ সে। মানে এই ছেলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিল, তার জন্য এতক্ষণ দেখে বান্দা ওঠেনি। কি চালাক লোক, চিন্তা করা যায়। তুমি এতক্ষণ ঘুমের ভান ধরেছিলে? কি চালাক গো তুমি, একদম চতুর শিকার। ওরা আমার আলাদা বউটাকে অন্য ঘরে শুতে দিত, আর আমাকে অন্য ঘরে। ওমন ঘুমানো আমার পক্ষে সম্ভব না। এই 2 মাসে তুই আমার অভ্যাস হয়ে গিয়েছিস, তোর নেকিসমেন্ট না নিলে ঘুম ধরে না। এটা নেশা আমার। সকলে নেশা দ্রব্য সেবন করে, আর আমি তোর নেকিসমেন্ট সেবন করে ঘুমাই। সকলের সাথে শুতে পারবো না আমি। কথাগুলো বলে দেখে আরেকটু টেনে নিল। তে হাসবে নাকি অবাক হবে সেটাই বোঝে না। কতটা বউ পাগল হয়েছে চিন্তা করা যায়। তুমি তো দেখছি আস্তে একটা বউ পাগল হয়ে গেছো গো। জিও জাঙ্কুক বউ পাগল ভাবা যায়? এই তুমি না আমাকে বিয়ে করতে চাইছিলে না, কি যেন বলেছিলে? তোর মতো গপর ঠাসাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না আমি। সে তো তুইও বলেছিলি, অথচ এখন নিজের সুযোগ বুঝে ছোচার মতো ছুক করে আমাকে দেখিস। ভাবে লাগে গেলে খেতে পারলে বাঁচিস। পুকুর পাড় থেকে যেভাবে দেখছিলি, ভাগ্যিস আমার ছোট কালে নজর টিকা দিয়েছিল। জাঙ্কুকের কথা শুনে তে ভর্তি তো গেল, কিন্তু শেষের কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল। জাঙ্কুক হাসলো তা দেখে। চিত হয়ে শুয়ে থাকা তার বউটাকে রাতের আবছা আলোয় অপূর্ব অপ্সরা থেকে কম কিছু লাগছে না। এটাই তো চাঁদ, আর চাঁদের প্রয়োজন পড়বে? পড়বে না। তে হাসি থামিয়ে আমতা আমতা করে মেয়েকে রাগ দেখালো। ঝাঁজ নিয়ে বলল, নিজে যে সিডিউস করছিলে তার বেলায়? আচ্ছা, আমি সিডিউস করছিলাম? তা নয় তো কি, হয়েছে সিডিউস। তুমি পুরোটা অতিশয় আকর্ষণীয় পুরুষ। কথাটা অকপটে তে জাঙ্কুকের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লজ্জা লজ্জা মুখে বলে দিল। জাঙ্কুক তা শুনল, সে বইয়ের উপর পূর্ণ দৃষ্টি দিল। এবার ছাদের সামনে এক হাতে ভর দিয়ে শোয়া সে, তে চিত হয়ে শোয়া। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলল, আমার ঘরের অপূর্ব চাঁদ। তে লজ্জা পেল, লজ্জায় মুখ গুজে দিল জাঙ্কুকের বুকে। জাঙ্কুক অন্য হাত দিয়ে তেকে বুকের সাথে চেপে ধরলো। হাসলো সে, সুখ সুখ লাগে খুব। কিছুক্ষণ পর তে বলল, সকলে কি ভাবে? কিছুই ভাবে না, আমি ম্যানেজ করে নেব। ছাদের দরজা খোলা, আটকে দিয়ে আয়। তার শুনে উঠে বসলো। পাশে থেকে ফোন নিয়ে জিমিনকে কল দিল। একটা বালিশের একটা কয়েলে ছাদে আসতে বলল। কথা বলে ফোন রাখলো। এদিকে জিমিন কথা অনুযায়ী বালিশ আর কয়েল লাইটার নিয়ে চুপি চুপি ছাদে যাচ্ছিল, কিন্তু সুগার সামনে বেঁধে গেল। সুগার বুকুজকে তাকালো, জিজ্ঞেস করলো, এসব নিয়ে কোথায় যাচ্ছ? বলতে গেল জিমিন, যতই হোক তে বোন তার, সেও বুঝেছে তারা একা থাকতে চায়। তবু আমতা আমতা করে বলল, জাঙ্কুক ভাই বলল ছাদে ঘুমাবে, তাই দিতে যাচ্ছি। কে এসেছে? নূর, এত প্রশ্ন করতে হবে কেন? ভরকানো কণ্ঠে সত্যি তাই বলল, নয়তো আরো প্রশ্ন করবে। সুগা শুনে ভরকে গেল। জাঙ্কুকের মতি গতি এবার বুঝলো, তবে আনন্দও পেল। চলো আমিও যাচ্ছি। না না লাগবে না, আপনি থাকেন, আমি দিয়ে চলে আসছি। সুগা তা শুনে জিমিনের হাত থেকে বালিশ নিতে বলল, এত বুঝো কেন তুমি? বড্ড বেশি পাকনা তুমি। জিমিন লজ্জা পেল, কথা না বলে হাঁটতে লাগলো। কিন্তু সুগা জিমিনের আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত করে হাত ধরে বলল, চলো। জিমিন কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো। এমন সময় সুগা বলে উঠল, ইচ্ছে পাকা মেয়ে, অন্তর্জালে খাপ করে দিচ্ছ
কিন্তু 2টা বছর অপেক্ষা করা কিন্তু দায় হবে আমার, ছাই না হয়ে যায় আবার। জিমিন বড় হলো তা শুনে হাঁটার গতি কমিয়ে দিল। সুগা তাকে পিছনে দেখলো, চোখে চোখ পড়লো। জিমিন সুগার গভীর নজরে অনিমেষ তাকিয়ে দহন বেড়ে গেল সুগার। হাত ছেড়ে জিমিনের বাহু ধরে কাছে টানলো। দূরত্ব অতি কম তাদের মাঝে, কিঞ্চিত ফাঁকা। তারা সিঁড়ির সামনে, এখনো একটা সিঁড়ি অতিক্রম করেনি। ডাইনিং এর আলো আসছে এদিকে। জিমিনের হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালানো। সুগা জিমিনের কপালে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো। জলদি বড় হও, আমার অপেক্ষার অবসান জলদি খোঁজাও। জিমিন কি এতটাই ছোট? তার কি এলোমেলো লাগে না এইসব শুনলে? সেও বুঝছে সব, তারও ভিতর এলোমেলো হচ্ছে, নগন বাড়ছে, কিন্তু কিছুই করার নেই। সুগার কথা শুনে সে লজ্জায় কপাল ঠেকিয়ে দিল সুগার বুকে। এতটাও ছোট না আমি, এলোমেলো আমিও হই, এমন করে আর বলেন না প্লিজ। সুগা হাসলো, এই মেয়েটা তাকে পুরোটাই শেষ করে দেবে। থাক, আর এসব বলে কাজ নেই, হবু বউ তার পাকনা। অপেক্ষার প্রহর জলদি শেষ হোক, ভেবে দীর্ঘ শ্বাস ফেলে বলল, চলো। জিমিন আর কথা বললো না, দুজনে সিঁড়ি ভেঙে উপরে গেল। জিমিন ছাদের দরজা নক করলো, কে উঠে এলো, দেখলো সুগাও সাথে। ভরকে গেল, লজ্জা পেল সে। সুগা তা বাদ দিয়ে দরজার মুখের কাছে থেকে মৃদু চেঁচিয়ে বলল, এই বেয়াদব, আমার বোনকে ছাড়া ঘুম হয় এটা বললেই পারতিস। ওমন নাটক করার কি ছিল? নাটক বাসা, ছোট থেকে তো নাটক দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম। রাজাকারের বংশধর, 2 নাম্বারি করে বিয়ে দিয়ে এখন আবার বই থেকে আলাদা হতে বলিস? লজ্জা করে না তোদের? আচ্ছা, লজ্জা আমাদের পাওয়া উচিত। এ ভাই, তুই এখানে কেন এলি রে? যা তো, কাল তোকে বিয়ে দিয়ে দেবো একেবারে। আর কান্না বেড়াস না। আমার কান্না বেড়ানোর কারণ তো তোর বোন, ওকে নিয়ে যত দুনিয়া জ্বালা আমার। ওদের দুজনের কথা শুনে জিমিনাতে হতভম্ব হয়ে গেল। তে তো লজ্জায় মিয়ে গেল। তে তৎক্ষণাৎ বালিশ নিয়ে নিল সুগার থেকে। এরপর জিমিনের থেকে কয়েল। জিমিনও সুযোগ বুঝে সুগাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ওপাশ থেকে জাঙ্কু কিছু একটা বললো যা কান অব্দি এলো না। তে গিয়ে মৃদু রাগ নিয়ে বলল, কি সব কথা বললে ভাইয়ার সামনে? তোর ভাই আমারও ভাই, আর ওর সাথে আগে থেকে এভাবে কথা বলি আমি? তবুও লজ্জা লাগলো আমার। কথা বলতে বলতে কয়েল জ্বালিয়ে দিল। জাঙ্কু কিছু বললো না, সে বালিশ নিয়ে শুলো। নিরিবিলি প্রকৃতিতে রাত কাটাবে বইয়ের সাথে, ইস কি সুন্দর অনুভূতি। তাকালো তের দিকে। তে আজ একটা অদ্ভুত কাজ করলো, যেটা এ অব্দি করেনি। শরীর থেকে ওড়না খুলে পাশে রাখলো। এটা করার কারণ এখানে ফ্যান নেই, শুধু প্রকৃতির বাতাস। মাঝে মাঝে গরম বেশি লাগছে, তাই ওড়না খুলে ফেললো। জাঙ্কুকের সাথে শুলেও সে ওড়না নিয়ে শুয়েছে এতদিন। আসলে সবকিছু জলদিও হয় না, এখন আস্তে আস্তে লজ্জা ভেঙে যাচ্ছে, তাই আজ পারলো এমনটা। এদিকে আবছা আলোয় তা দেখে জাঙ্কুকের পুরো শরীর ঝলঝল করে উঠলো। তের দিকে তাকিয়ে বলল, এই কি করছিস? এটা ছাড়, এভাবে আমার কাছে এসে মারবি নাকি? তে তাকালো, লজ্জা সে পাচ্ছে কিন্তু পাত্তা দিল না। দুষ্ট হেসে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল। চোখে মুখে কেমন যেন দুষ্টুমি খেলা করছে, তার সাথে দুষ্টুমি হাসি তো আছে। এগিয়ে গিয়ে জাঙ্কুকের একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে সিরিয়াস করছি, বিকেলে আমাকে করেছিলে না, এখন আমি করছি, শোধবোধ। বলে উঠে ঠোঁট টিপে হাসলো জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে। এদিকে জাঙ্কুক তো শেষ, দিকে এক ঝটকায় বুকে ফেলে বলল, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। তুই যে এতটা পাকা জানতাম না তো। দেখে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আল্লাহ দিয়ে আল্লাহ ছাড়া আর কিছুই জানিস না। বিয়ের পর তো আমি রীতিমতো চিন্তায় ছিলাম, কিন্তু এখন তো দেখি আমার ভাবনা উল্টো। বিশ্বাস করো, তুমি এখন যেটুকু ভাবছো তার থেকেও দ্বিগুণ আমি। জাঙ্কুকের শরীর আবার ঝনঝন করে উঠলো, এই কি আজ মেরে দিবে? এদিকে জাঙ্কুকে জব্দ করতে পেরে সে আনন্দিত। সে কি কম, বিকেলে তাকে জ্বালিয়েছে, এবার তার পালা। নামের মান রাখতে হবে না, এমনি এমনি কি উপাধি পেয়েছে। জাঙ্কুক এবার তার বাহু ধরে শানের উপর ফেলে তার বুকে নিচে পিছিয়ে ধরলো। কণ্ঠে নিজের ব্যক্তিত্বের দাম্ভিকতা ফুটিয়ে তুললো জাঙ্কুক। তে ঠোঁটের উপর ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। তে কেঁপে উঠলো। আবছা আলোতে ঠোঁট মুখ নাক চোখে নজর দিতে দিতে কণ্ঠে পুরো দাম্ভিকতা নিয়ে বলল, বিলিভ মি তে, এটা ছাড় না হলে আর দেখি ছাড়তাম। আমার ভাবনা থেকে কতটা বেশি তুই। তের বুক টিপ টিপ করছে। জাঙ্কু খেপে গেছে, সে যে বাঘের সাথে লড়তে এসেছে। এই ছেলে যে তার থেকে দ্বিগুণ মার দিতে পারে, তবুও নিজেকে দামালো না। বলল, জানা আছে। জাঙ্কুকের ব্যক্তিত্বে গিয়ে লাগলো তের এমন ব্যঙ্গ করাটা। তার ভিতরের পুরুষত্ব চিৎকার করে বলছে, তে তার ব্যক্তিত্বকে পুরুষত্বকে ব্যঙ্গ করছে। সে ভিতর থেকে জ্বলে উঠলো। তের কথাটা সহ্য হলো না, দাম্ভিকতার উড়োস্বরে বলল,
কমলার কোয়ান্নায় ঠোঁট জোড়া তোর এই ঠোঁট জোড়ার অধিপতি তোর ঠোঁটে তার আধিপত্য ঘটাবে এখন, মানা কি করে করিস দেখি। বলে দেখে আর কিছু বলার সুযোগ দিল না, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শুরুতে একটু বুঝতে সময় নিল সে, বুঝে উঠে কেঁপে উঠলোতে পুরো শরীর অবশ হয়ে এলো। শরীর নেশায় বোধ হয়ে গেল, মাতালের ন্যায় শরীর পড়ে যেতে চাইলো। অনেক প্রতীক্ষার পরেই ছোঁয়া শুকনো খড়খড়া মাটিতে চৈত্রের এক ফোঁটা বৃষ্টির পানি পড়লে যেমনটা তরতাজা হয়ে ওঠে, দুজনে ঠিক তেমন অবস্থা হচ্ছে। চৈত্রের খরা কাটিয়ে ফসলগুলো প্রাণ ফিরে পাবার মতো অবস্থা দুজনের অধৈর্য করে। অনুভূতিরা এতদিন দলা বেঁধেছিল, আজ যেন সকল বাধা অতিক্রম করতে চাইলো। এই সামান্য ছোঁয়া হজম করতে পারছে না, বেগ পেতে হচ্ছে। জাগো পুরো নেশার মধ্যে, গভীর থেকে গভীর সেই অধৈর্য চুম্বন যে তালও মেলানোর সময় পাচ্ছে না। এই ছেলে সবকিছু পারফেক্ট, কিসটাও করছে পারফেক্টলি। ভেবে নিয়ে এবার দুহাতে ঝাপটা ধরলো জাঙ্কুকের ঘাড় সহ গলা। জাঙ্কুকদের রেসপন্স পেয়ে আরো গভীর হলো, পান করতে লাগলো দুজন অমৃত সুধা। দুজনের নিঃশ্বাসের শব্দ অতি ভারী হয়ে এসেছে, কিন্তু এখনো অধৈর্য চুম্বনে তারা, চোখ বন্ধ দুজনের। তারা তাদের কাজে মত্ত, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার নেই। জাঙ্কুক এবার অধৈর্য চুম্বন অবস্থাতে টেকে তুলে নিজের শরীরের উপর নিল। সে চিত হয়ে শুয়ে, তার শরীরের উপর শুয়ে এখনো ছাড়েনি। ভাবটা এমন, আজ কিস করে রাত কাভার করবে, যেন আর কখনো পাবে না কেউ কাউকে। তের একটা হাত জাঙ্কুকের গালের উপর, জাঙ্কুকের এক হাতে কোমরে রেখেছে, অন্য হাতের গাল গলিয়ে চুলের পিছনে নিয়ে কি শক্ত করে মুঠো করেছে। এই নেশায় বোধ হয়ে আছে বলে সেই ব্যথাকে পাত্তা দিচ্ছে না। অন্য সময় হলে এই ব্যথা দেবার শাস্তি দিয়ে দিতে হয়তো। অন্যদিকে খেয়াল নেই, প্রণয়ের প্রথম ছোঁয়া অনুভব করতে ব্যস্ত সে। জাঙ্কুক এতক্ষণ পর এবার একটু আগে রাস্তাতে অধরে ছাড়লো, কামড় দিল ঠোঁটে, গঙ্গে উঠলো, সেও দিল জাঙ্কুকের থেকে জোরে। কেউ কারো থেকে একচুল পরিমাণ কম না। জাঙ্কুক ব্যথা পেয়ে এবার ছেড়ে দিল তেকে, মুখ সরিয়ে নিয়ে চোখ খুলে তাকালো তের দিকে। তেও তাকালো চোখ খুলে, এবার লজ্জায় ধরা পাকালো। এবার জাঙ্কুক খাচ্ছে মিটমিট করে, হাঁপাচ্ছে সমান তালে দুজন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। অনুভূতির জোয়ার দুজনের সমান, শরীরের উত্তাপ দুজনেই টের পাচ্ছে। তের চোখে ঠোঁটে নজর বোলাতে বোলাতে বলল, না বউ আমার পারফেক্ট পার্টনার, চুমুতেই বুঝে গেলাম। আর শুনে তে লজ্জা লাল হলো, মুখ গুজে দিল জাঙ্কুকের গলায়। জাঙ্কুক ফিসফিস করে হেসে উঠল, তের পিঠ কোমরে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। সে দিকে আরেকটু জব্দ করতে ফিসফিস করে বলল, তে আই এম ইমপ্রেসড বাই ইওর রেসপন্স, পারফেক্টলি ভেরি অ্যাট্রাক্টিভ। চুপ করো, আমি লজ্জা পাচ্ছি। জাঙ্কুক এবার জোরে জোরে হেসে ফেলল, মুখ ঘুরে চুমু খেলো তার মাথায়। আচ্ছা ঘুমা, ছাড়ো। কেন? ঘুমাতে বললে, এভাবে ঘুমা, নিচে ছাদের উপর ঘুমাতে পারবি না। আমি নিজে শুতে পারছি না, তুই আরো পারবি না। অভ্যাস থাকা লাগে মেঝেতে শোবার। আপ্লুত হলো, আর একটু ঝাঁপে ধরলো জাঙ্কুককে। মুখ বুজে চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। আজ এই রাত স্মরণীয় রাত। গ্রামের রোমাঞ্চকর পরিবেশে খোলা আসমানের নিচে স্বামীর থেকে পাওয়া প্রথম প্রণয়ময় চুম্বনের সাথে স্বামীর বুকে শুয়ে রাত কাটানোর সৌভাগ্য কয়জনের হয়। জাঙ্কুকের মন মেজাজ ফুরফুরে হয়ে গেছে, ঠোঁটে দীপ্তিময় হাসি রেখা। বুকে থাকা মেয়েটা তার নিয়তি, জীবন রাঙিয়ে দিয়েছে। আজ মনে হচ্ছে না সত্যি জীবন সুন্দর, জীবনের রং সুন্দর। অন্য দিনের থেকে আজ সকালটা যেন অতি রোমাঞ্চকর, মনোমুগ্ধকর। অন্তর জোড়ানো শীতল ফুরফুরে সমীরণ, শরীর শিরশির করছে বাতাসে। চারিদিকে কিচিরমিচির শব্দ তুলে পাখিরা তাদের নিচ ছাড়ছে। ধরণীতে অন্ধকার কেটে আলো ফুটেছে। আলো ফুটতে তার ঘুম হালকা হয়ে এলো, কিছুক্ষণের মাঝে ভেঙেও গেল। পিট পিট করে তাকালো, সামনে জাঙ্কুকের খোলা বুক দেখতে পেল। সে এখন জাঙ্কুকের কোলের ভিতর। রাতে হয়তো জাঙ্কুকের পাশে শুয়ে নিয়েছে, দুজনে ক্যাথরে শুয়ে। মাথা জাঙ্কুকের বাহুতে। জাঙ্কুক বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে, একটা বালিশের জায়গা হয়নি। সে ভালোভাবে দেখলো জাঙ্কুকের নগ্ন শরীর, হয়তো গরমের সাথে খুলে ফেলেছে। মাথা তুলে জাঙ্কুককে দেখলো, মুখটা দেখতেই আনন্দ আর খুশির আর শুভ্রা এসে ভিড় জমালো। এই বুকটা অতি শান্তিময় জায়গা, এই বুকে শুয়ে সারাটা জীবন অনায়াসে পার করে দেওয়া যাবে। সামনের এই ছেলেটা তার পূর্ণতা, তার স্বামী, তার জীবন সঙ্গী, তার অর্ধাঙ্গ, প্রণয়ের উথাল পাথাল ঢেউ। এই ছেলেটাকে দেখলে এখন সুখ সুখ লাগে, সাথে অনুরাগ জাগে। আগে যেমন দেখলে হিংসা আসতো, সেসব কাজই করে না আর। আচ্ছা কেন করে না হিংসে কাজ? সে এখন তার মনের মানুষ বলে, তার অনুরাগ বলে, তার প্রণয় পূর্ণতা বলে, নাকি তিন কবুল বড়া অর্ধাঙ্গ বলে? এই সমস্ত জিনিসই বলে। আর আগের মতো হিংসাত্মক নজর আসে না এই মানুষটার প্রতি। শুধু ভালোবাসা পেতে মন চায়, মন চায় এই ছেলেটা তাকে মন উজাড় করে ভালো
ভালোবাসুক, তার বুকে এভাবে চিরকাল আগলে রাখুক। ভেবে মিষ্টি হাসলো, মাথা নিচু করে জাঙ্কুকের নগ্ন বুকে গভীর কারো করে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো। নড়ে উঠলো জাঙ্কুক, দু হাতে বউকে সে বন্দি করে রেখেছে। তা আবার মিষ্টি হাসলো, মাথা তুলে অনিমেষ অবলোকন করতে থাকলো স্বামীকে। রাতের কথা মনে উঠলো, শরীরে কাঁটা দিয়ে উঠলো, শিরশিরে অনুভূতি হলো। সেই শিরশিরানি অনুভূতিতে স্বামীর বুকে আরেকটা ঢুকে যেতে চাইলো। জাঙ্কুকের বুকের মাঝে নড়াচড়া পেয়ে ঘুম হালকা হলো, চোখে প্রকৃতির আলো পড়তে ঘুম ভাঙলো। পাখিদের কিচিরমিচির শব্দ কানে ভেসে এলো। নিজের বাহুতে বুকের মাঝে বউকে অনুভব করলো, বিড়াল ছাড়ার মতো করে কাচুমাচু করছে, যেন সে জোর করে কোলের ভিতর আটকে রেখেছে আর বিড়াল ছাড়াটা ছুটতে চাইছে। মস্তিষ্ক কথাগুলো ধারণ করতে চোখ বন্ধ অবস্থায় ঠোঁটে হাসি রেখে আসলো। ঠোঁট দুটো টান টান হলো হাসিতে। আপন হাতে আরেকটু শক্ত করলো বাহু বন্ধনী। সেও যেন তার ঝোঁকুকে আলাদা বিড়াল ছাড়া বউটাকে আরেকটু ঢুকে আগলে নিতে চাইলো বুকের মাঝে। এটা তার প্রাপ্তি, তার পূর্ণতা, তার অর্ধাঙ্গিনী, তার সুখ। পরিবারের সকলের সত্যি জীবন সাজিয়ে দিয়েছে। এর থেকে আপনময়, সুখময়, রঙিনময় অনুভূতি আর দুটো হয় না, হয় না। বড় আপনময় অনুভূতি। জাঙ্কুক চোখ খুলে তাকালো, মাথা নিচু করে বাহু বন্ধনীতে থাকা বইয়ের দিকে তাকালো। মুখ থেকে মুখটা সরিয়ে বই সদ্য ঘুম ভাঙা মুখটাতে নজর দিল, যেটা রোজকার অভ্যাস হয়েছে তার। ঘুম ভেঙে জোরে নিঃশ্বাস টেনে আগে বই করার মধ্যভাগে সুবাস নেবে, এরপর মুখ অবলোকন করবে। জাঙ্কুকের নড়াচড়া টের পেয়ে তে মুখ তুলে তাকালো, নজরে নজর পড়লো। তের বুক ধুক করে উঠলো। নতুন নতুন প্রণয়ের সঙ্গীত এই মানুষটায়, যা এতগুলো বছরে কেউ দখল করতে পারেনি। জাঙ্কুক মুচকি হাসলো, সালাম দিল বউকে। কেউ সালাম নিয়ে সালাম দিল। বইয়ের সালামের জবাব দিয়ে মুচকি হেসে ললাটে অধর চুম্বন করলো বইয়ের। এরপর জিজ্ঞেস করলো, সারা রাত যে আমার শরীরের উপর রাজ করে রাত কাবার করলি, তার রানী সাহেবা ঘুম কেমন হলো এই রাজা রাজমহলে? যে রাজা সর্বদা তার রানীকে বুকে আগলে রাখে, সে রানী ঘুমটাও কি খারাপ হতে পারে? জাঙ্কুকের ঠোঁটে মুচকি এবং প্রশান্তিময় হাসি ফুটে উঠলো। কেউ হাসলো অমায়িক, বলল, ছাড়ো, অনেক সকাল হয়ে গেছে। জাঙ্কুক শুনে হাতের বাঁধন আলগা করে দিল। সে আবার উঠে বসলো। আজ কাজা নামাজ আদায় করতে হবে দুপুরে। ভেবে দীর্ঘ শ্বাস ফেললো। জাঙ্কুকের বাম হাতটা অবশ হয়ে গেছে, তাই ছাড়া দিতে লাগলো। সে দেখে বলল, বালিশ দিতে পারতে? একটা বালিশে হতো না। লজ্জা করছে আমার, বাইরে যাবো কি করে? তুই আগে চলে যা, আমি বালিশ নিয়ে আসবো, সমস্যা হবে না। আর এত লজ্জারই বা কি আছে? অদ্ভুত, আমি কি তোর বয়ফ্রেন্ড? আমি স্বামী তোর। তবু বড়দের সামনে পড়লে লজ্জা পাবো। ঘর রেখে ছাদে শুতে এসেছো, তোমার তো আবার শখ জেগেছিল, শখেরও বলিহারি। বলে উঠে পড়লো। ফোন ওড়না তুলে নিজের গায়ে জড়াতে জড়াতে ধূপধাপ করে পা ফেলে স্থান ত্যাগ করলো। দরজা খুলতে সকলের কথা সুরকর শোনা গেল। সকলে উঠে গেছে। ইস, কি লজ্জাজনক পরিস্থিতি। সে সিঁড়ির উপর থেকে জিমিনকে কল করে 1 মিনিটের মধ্যে সিঁড়িঘরের কাছে আসতে বললো, যাতে লজ্জাটা কম হয়। দেখলো যেন কোনো প্রশ্নের মুখে পড়া না লাগে। হাজার স্বামী হোক, বড়দের কাছে অতি লজ্জাজনক এটা। এদিকে জাঙ্কুক আহাম্মকের মতো বয়ে ঝাঁঝালো বাড়ি গিলল। যা বাবা, যার জন্য সারা রাত চুরি করলো সে চোর বলে গেল, বুকে শুয়ে রাত কাটালো, এখন সেই ঝাঁঝে বলে গেল। এই বউ জাতিগুলো বড় অদ্ভুত, সারা জীবন সংসার করেও বোধহয় মন বুঝতে পারবে না। মেপে পিট পেরালো সে, গিরগিটি একটা। বলে পাশে থেকে সাত তুলে নিয়ে গায়ে জড়ালো। বোতাম লাগাতে লাগাতে মিষ্টি পরিবেশটা অনুভব করলো। শীতল বাতাসটা অতিশয় মিষ্টি লাগছে। খোলা আসমানের নিচে শুয়ে বসে রাত সকাল অনুভব করলো। ইস, কি রোমাঞ্চকর অনুভূতি। ভেবেই হাসলো। আল্লাহর কাছে দোয়া চাইলো ভবিষ্যতের দিনগুলো যেন এর থেকে সুখময় হয়। সকাল 9টা। ছোটরা একসাথে খেতে বসেছে। জাঙ্কুক তাদের সামনাসামনি বসেছে। খাওয়ার মাঝে তাদের চোখাচোখি হচ্ছে। এদিকে ইউনো মিটমিট করে হাসছে। সুগা জাঙ্কুককে দেখছে, খাচ্ছে আর হাসছে। জিমিনদের পাশে বসেছে, অন্য পাশে লিসা। সে সকলের থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই বিচ্ছু পানিয়া সকলে টের পেয়ে গেছে সে ঘরে ছিল না। জাঙ্কুক সুগার হাব ভাব দেখে ভ্রু কুঁচকাল। বলল, কিছু বলবি? বুঝলি কি করে? তুই যে একটা ফাজিল তা আমার থেকে ভালো কে জানে। সুগা দাঁত খেলালো শব্দহীন। তারা ফিসফিস করে কথা বলছে। জাঙ্কুকের আর এক পাশে ইউনো বসা, সুগার পাশে চ্যানুয়েল। সুগা বলল, বলেছিলাম না এবার ঠোঁটে কামড় কনফার্ম খাচ্ছিস। আমার কথা ফলে গেছে, তোর ঠোঁটে কামড় খাওয়া দান মিষ্টি বিলা। জাঙ্কুক ভেবা চাকা খেয়ে গেল। রাতের কথা মনে হলো। কে তো কামড় দিয়েছিল, সেটার কথা এরা জানলো কি করে? কেটে কেটে গেছে নাকি? কই, সে তো কিছু বুঝলো না, আবার দেখলো না। ভরকানো কণ্ঠে বলল, কি যাতা বলছিস? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তো তোর ঠোঁট কাটা। আরো
ভেবাচাকা খেলা জাঙ্কু, কি একটা জ্বালা। এদের জন্য একটু রোম্যান্স করে শান্তি নেই। ইগলের মতো সব টের পেয়ে যায়। ওই বেয়াদবটার জন্য সবসময় এমন পরিস্থিতিতে পড়তে হয়। বেয়াদবটাকে আসতে দিলাম, উল্টো সে আবার জুড়ে দিল। ভেবে তের দিকে কিরমির করতে করতে কটমট নজরে তাকালো, ভ্রু কুঁচকালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলে বিশ্রাম নিতে বসলো। বড় অনুষ্ঠান আয়োজন শুরু করে দিল। দুপুর 12টা। জিমিনকে তেরা গোসল করে তৈরি করছে। শাড়ি পরানো হচ্ছে জিমিনকে। অনুষ্ঠান নামাজ পড়া শুরু হবে 12:30টার দিকে। আজান দিলে বড় থেকে ছোট সকল ছেলেরা গোসল করে জুম্মার নামাজে চলে গেল। তেরা শাড়ি পরেছে, গাঢ় সবুজ রঙের ছিল জামদানি শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। লিসা সানা আয়োজনীয় শাড়ি পরেছে। নামাজ শেষ করে সকলে চলে এসেছে। আয়োজনও জমজমাট হয়ে গেছে। জিমিনকে সুন্দর একটা লাল শাড়ি পরানো হয়েছে, হালকা মেকআপ সাথে সিম্পল কিছু জুয়েলারি। মায়াবী মুখটা অপূর্ব লাগছে। গোলগাল বাচ্চা সুলভ মুখশ্রী দেখে যে কেউ বলবে মাশাআল্লাহ। চিকন ফিনফিনে শরীরটা এখনো গায়ে ভালো না। বড় বড় ডাগর আঁখিগুলো কাজলে রাঙানো। সকলে জিমিনকে তৈরি করার পর একসাথে বলে উঠল মাশাআল্লাহ। জিমিনের লজ্জায় চিবুক বুকের সাথে নুয়ে গেল। জাঙ্কুকরা চ্যানুয়েলের ঘরে বসে আছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান। ওরা পাঞ্জাবি পাজামা পরেছে। জাঙ্কুকের পরনে কালো রঙের পাঞ্জাবি, সুগা সাদা রঙের পাঞ্জাবি পরেছে। উপস্থিত সকল ছেলেকে আকর্ষণীয় লাগছে। দুপুর 3টা বেজে গেছে। মিস্টার নামজন মিস্টার বোগা আর মিস্টার সেহন অনুষ্ঠান শুরু করার কথা জানালেন। সুগাদের ডাকা হলো। জাঙ্কুক মুচকি হেসে সুগার হাত ধরলো, এরপর নিয়ে এলো ডাইনিং রুমের দিকে। সুগা বাবাদের পাশে গিয়ে বসলো। একটু পর জিমিনকে আনা হলো। জিমিরা ঘর থেকে বেরিয়ে সেখানে পা রাখতে সকলে অপলক চাইলো। জাঙ্কুকরা তো পুরো হাই হয়ে গেছে তাদের এক একজনের বউ প্রেমিকা হবু বউকে দেখে। সকলে শাড়ি পরেছে, মনে হচ্ছে কয়েকজন পরে আসমান থেকে জমিনে নেমে এসেছে। জাঙ্কুক হা করে তের দিকে তাকিয়ে গাঢ় সবুজে পুরো চোখ ছাড়িয়ে যাচ্ছে। আপন মনে বলে উঠলো, ইস, বউটা আমার সত্যি অপূর্ব অপ্সরা, কি অপূর্ব লাগছে। জিমিনকে দেখে সুগা তাকিয়ে রইল। লাল শাড়িতে কি দারুণ লাগছে। আজ বিয়ে করে ফেলতে মন চাইছে, কিন্তু খারাপ শ্বশুরটা আবার শর্ত জুড়ে রেখেছে। ভেবে বিরক্ত হলো সুগা। ইউনো লিসাকে দেখে পুরোই হা লাগছে, কখন মাছে ঢুকে যাবে। জাঙ্কুক ঘুঁতো দিয়ে আস্তে করে বলল, হা বন্ধ কর বেয়াদব, মাছে ঢুকে যাবে। দোস্ত, আমি বিয়ে করব। ইউনোর কথা শুনে সকলে দম ফাটা হাসিতে মত্ত হলো। লিসারা অবশ্য শোনেনি, তাই হাসির কারণটা অজানা তাদের। শুধু কুকুজকে তাকিয়ে রইল। আয়োজনী সানাকে অসম্ভব সুন্দরী লাগছে। চ্যানুয়েল সানাকে এভাবে শাড়িতে দেখে আরো মুগ্ধ হলো। ছেলেটার অনুভূতিকে পাত্তা দেয় না এই মেয়ে। না, এটার একটা বিয়ে করতে হবে, ভাবলো চ্যানুয়েল। জিমিনকে সুগার পাশে বসানো হলো। মেয়েটা লজ্জায় উত্তেজনায় কাঁপছে, সাথে নার্ভাসনেস তো আছে। সব মিলে রীতিমতো তার হাইপোথেমিয়া হয়ে যাচ্ছে। এত পরিমাণে কাঁপছে। সুগা প্রথম টের পেল জিমিনের উত্তেজনা। মনে মনে হাসলো সে, কিন্তু সকলের সামনে কিছু বলল না। তাকিয়ে রইল পাশে থাকা হবু বইয়ের দিকে। মিসেস জিনের কথা অনুযায়ী সুগা জিমিনের আঙ্গুলে আংটি পরানোর জন্য হাতটা তুলে নিল, কিন্তু অতিরিক্ত পরিমাণে কাঁপছে মেয়েটা। বুঝে জিমিনের হাতটা শক্ত হাতে শক্ত করে ধরলো আশ্বস্তি দিতে। মৃদু ফিসফিস করে বলল, জিমিন, নিজেকে সামলাও, আমি আছি তো। জিমিন একটু শান্ত হলো এই কথাটুকুতে। হাসলো সুগা তা বুঝে। এরপর আংটি পরিয়ে দিল সুগা। মিস্টার সেহনও সুগার জন্য আংটি বানিয়েছে, সেটা জিমিন পরিয়ে দিল। মেয়েটার চোখ ছলছল করছে আনন্দে উত্তেজনায়। সুগা তা দেখে মুচকি হাসলো, চোখের পাশে সব বুঝিয়ে দিল। আজ থেকে সে তার নামে করা। এখন শুধু দিন কপুর বলে ঘরে তোলা বাকি। তার ইচ্ছে পাতাকে তার নামে নামকরণ করে ফেলেছে। জিমিনের কি যেন হলো, সুগার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে ধরে রাখার চেষ্টা করেও পারলো না। কেঁদে দিল শব্দ করে। সকলে হতভম্ব হয়ে গেল। তেরা তড়ি ঘড়ি করে জিমিনের কাছে এসে থামানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটার কান্না যে বাড়লো বই কমলো না। সুগা এবার না পেরে মিস্টার সেহনের উদ্দেশ্যে বলল, খালু, জিমিনের সাথে আমি একটু একা কথা বলতে পারবো? এরপর মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু। এরপর মিস্টার জিনের দিকে তাকিয়ে বলল, বড় আম্মু। বড়রা বুঝলো মেয়েটাকে থামাতে এখন সুগাই পারবে। তারা জিমিনের কান্নার কারণটা বুঝেছে। এও বুঝলো এদের একটু একা কথা বলতে দেওয়া উচিত। নিজেদের আনন্দটাকে একটু নিজেদের মতো উপভোগ করুক ভেবে মিসেস জিন মিসেস সুমির দিকে তাকালেন। এরপর মিস্টার নামজনের দিকে তাকালেন। দুজনে সম্মতি দিলেন। মিসেস জিন হেসে বললেন, যা, থামিয়ে আয়। সুগা মুচকি হাসলো। জিমিনের হাত শক্ত করে ধরে সেখান থেকে উঠে চলে এলো জিমিনের ঘরে। সকলে মুচকি হাসলো। ছেলে মেয়েগুলো সব হয়েছে পাগল। জিমিনের ঘরে এসে দরজা ফিরিয়ে দিল। এরপর বিছানায় জিমিনকে বসিয়ে দিল। নিজেও পাশে বসলো। জিমিন কান্না করেই যাচ্ছে ফুপিয়ে। তা দেখলো কিছুক্ষণ সুগা। দেখলো আর মিটমিট করে হাসলো। দু হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, এটা তো দেখি হাই লেভেলের ইচ্ছে পাকা। এভাবে
এভাবে আমার সাথে একা সময় কাটানোর জন্য কাঁদলে, নাকি কোনো ড্রামা সিরিয়ালে দেখেছো এমনটা? জিমিন এবার সুগাকে ঝাপটে জড়িয়ে ধরলো, আবার কেঁদে দিল। সুগা নিঃশব্দে হাসলো। মেয়েটা ছোট হলেও অনুভূতিগুলো ছোট না, সব বোঝে, পাকনা একটা। ভেবে আবার ঠোঁটে হাসি ফুটলো। সেও মেয়েটাকে হাতে আগলে নিল। আমার বিশ্বাস হচ্ছে না এসব, সত্যি আমি আপনাকে পেতে চলেছি। আপনার বউ আমি, আমার স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ রে পাগলি, তুই আমার হতে চলেছিস, আমার বউ হতে চলেছিস। তুই আমার নামে লিখিত, এখন শুধু দিন কবুল বলা বাকি। জিমিন আবার কেঁদে দিল সুগার কথা শুনে। সব হাতে গলা জড়িয়ে ধরে রাখলো। আমাদের সম্পর্কের নামকরণ হলো আজ। তুমি আমার হবু বউ। এখন থেকে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে আমি তোমার হবু স্বামী। বুঝেছো ইসরা পাকা মেয়ে? কথাগুলো বলতে বলতে সুগা জিমিনকে তুললো, এরপর চোখ মুছিয়ে দিল, কপালে চুমু খেলো, নাকে নাক ঘষে বলল, কি অপূর্ব লাগছে আমার না হবুটাকে। আর কেঁদে সব নষ্ট করে দিলে। লজ্জা পেল জিমিন। সুগা হাসলো। আর কেঁদো না মেয়ে, খুব জলদি 2 বছর কেটে যাবে ইনশাআল্লাহ। 2 বছর পর আমার ঘরে বউ করে নিয়ে যাব। জিমিন কোনো উত্তর করলো না, শুধু আনন্দে আটখানা হয়ে মাথা নুয়ে রাখলো। সুগা অপলক অনিমেষ অবলোকন করলো জিমিনকে। শক্ত করে হাতের ফাঁকে হাত গুলিয়ে দিয়ে উঠে আবার ডাইনিং রুমে চলে গেল। সকলে খাওয়া দাওয়ার পাত চোকালো, তখন 4টা বেজে 5। খাওয়া দাওয়া করে সকলে বিশ্রাম নিল টুকটাক গল্প করার মাধ্যমে।